একাত্তর প্রশ্নে একটা বারবার বলছি, একাত্তর প্রশ্নে বাংলাদেশ জামাত ইসলামের 25শে মার্চের পরে যে ভূমিকা ছিল সেটা রাজনৈতিক ভুল ছিল। এখানে ফ্রিডম ফাইটারের যে ডেফিনেশন দেওয়া আছে তার মধ্যে জামাত ইসলাম কারো নাম দেওয়া নেই। শেখ সাহেব বঙ্গবন্ধু থাকতেন যদি সেই বিভাজনের রাজনীতি না করতেন। ভারতের হাতে সুইচ তারেক রহমানের কথাটা এটা আপনি কি বলবেন? এইগুলি হচ্ছে আমরাও যে ছাত্র থাকার সময় আমাদের ভাইদের বয়সে আমরাও এরকম গলা উচ্চকিত করে বলতাম। আমাদের সমবয়সী ইউনিভার্সিটিতে একটু জুনিয়র, 1 বছর জুনিয়র, উনি বলতেন যে 26 লক্ষ ভারতীয় এখানে কাজ করে, আমরা 12 বিলিয়ন ডলার আমরা বিদেশ থেকে রেমিটেন্স আনি, প্রায় এই সম পরিমাণ টাকা ইন্ডিয়া চলে যায়। উনি যখন হলেন, আমাদের ডক্টর ইউনূসের উপদেষ্টা হলেন, তখন তাকে জিজ্ঞেস করা হলো যে ভাই 26 লক্ষ ভারতীয় কাজ করে, এদেরকে একটু বের করেন, এখন আপনি তো গভর্নমেন্টে। বলে এই কথাটা তো বলেছিলাম আমি উপদেষ্টা হওয়ার আগে। আমি আরও আগে একটা মনে করিয়ে দিই, আমাদের বিখ্যাত বাংলাদেশের ইতিহাসে প্রসিদ্ধ ব্যক্তির নাম হচ্ছে শেরেবাংলা একে ফজলুল হক। শেরেবাংলা একে ফজলুল হকের একটা বিখ্যাত কথা আছে, আরে ভাই মুসার সময় মুসার দিন, ঈসার সময় ঈসার দিন। তো এখন শাহরিয়ারকে কালকে মন্ত্রী বানায় দেন যে ইন্ডিয়া, আরে টেকনোক্রেট কোথায় মন্ত্রী বানায় দেন যে ইন্ডিয়ানরা কোথায় কোথায় কাজ করে ইলিগালি, এটা বের করে দেন, শ্রম জনশক্তির দায়িত্ব দিয়ে দেন। দেখেন কয়টা বের করে। এই কাজ তখন কথার সাথে মিল পাবেন না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে ক্ষমতায় বাইরে থাকলে আপনার যেভাবে দায়িত্বটা থাকে, আর ক্ষমতায় থাকলে আপনি তখন বাংলাদেশকে ইন্ডিয়ার থেকে দূরে সরিয়ে নিতে পারেন না, আর অথবা ইন্ডিয়াকেও আপনি ঠেলে দূরে সরিয়ে দিতে পারেন, যেহেতু প্রতিবেশী। তো প্রতিবেশী, দেয়ার ইজ নো অপশন টু চুজ ইয়োর নাইবার। তো এইখানে তখন আপনাকে একটু রয়েস হয়ে কথাবার্তা বলতে হয়। তো এর জন্য রয়েস হয়ে কথা বলার মতো অর্থ ইন্ডিয়ার হাতে তারেক রহমানের সুইচ, এটা অত্যন্ত অবিচারের একটা কথা আর কি। ধন্যবাদ। আমি একটা প্রশ্ন সেটা করি, বিএনপি জামায়াতের এমন দ্বন্দ্বের কারণে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসছে কিনা, বা আওয়ামী লীগ যদি ফিরে আসে ভয় কাদের বেশি, বিএনপি না জামায়াতের? আমি আপনাকে বলি, গত পরশু, আমি আপনাকে উত্তরটা পজিটিভলি দেই। গত পরশুদিন তারেক রহমান একটা দেখছেন আপনি, এই কৃষক কার্ড বিতরণ করতে গিয়ে উনি বলেছেন যে আমরা জুলাই সনদের প্রতিটি লাইন, প্রতিটি অক্ষর আমরা পালন করব। তো প্রধানমন্ত্রী এতদিন আমরা বলতাম, মন্ত্রিপরিষদের সদস্যরা বলতেন, এইটাতে কেউ বিশ্বাসযোগ্যতা হয় নাই। তো এখন প্রধানমন্ত্রী নিজে বলার পরেও কি এটা বিশ্বাস করবেন না? আপনি বিশ্বাস না করলে আপনার তো রাজপথ খোলা আছে, রাজপথে করেন। রাজপথ জনগণ যদি মনে করে যে তারেক রহমান ক্ষমতায় থাকবেন না, তারেক রহমান ক্ষমতায় থাকবেন না। তো আমি মনে করি যে বেগম খালেদা ক্ষমতায় যদি না থাকে, বিএনপি জামায়াতের পরিণতি কি হতো? আমি আপনাকে বলতে চাই, এটা শুধু বিএনপি, আমি ক্ষমতায় যখন ছিলাম না গত 17 বছর, আমার পরিণতি কী ছিল আমরা সেটা ফেস করেছি তো নাকি? আমরা তো গুপ্ত হই নাই, সুপ্ত হই নাই, কারোর সাথে গিয়ে আমাদের ছেলেরা ছাত্রলীগে তো গিয়ে জয়েন করে নাই, আমাদের ছেলেরা নৌকা নৌকা বলে তো স্লোগান দেয় নাই। তো আমি আপনাকে বলছি যে বিএনপি, আপনি খুঁজেন যে এখন যারা বিশাল বিপ্লবী, এরা কারা কারা বিপ্লবী নৌকা স্লোগান দিয়েছেন। আমি আপনাকে বলি যে বিএনপি তার যে একটা গণসংগঠন হিসেবে মাস পলিটিক্যাল পার্টি হিসেবে যেটুকুন তার দরকার, জনগণের অভিপ্রায় অনুযায়ী কর্মসূচি প্রণয়ন করা, জনগণের অভিপ্রায় অনুযায়ী আন্দোলন করা, এটা বিএনপি করবে। বিএনপি কারোর মধ্যে বিলীন হবে না, বিএনপি কারোর মধ্যে গুপ্ত হবে না, সুপ্তও হবে না। আমি আপনাকে বলছি বিএনপির মতো পলিসিটা করবে। এবং সেই সাথে আপনি এটাও আশা করেন যে জুলাই সনদ বাস্তবায়ন বিএনপি করবে? জুলাই সনদ বাস্তবায়ন প্রধানমন্ত্রী নিজে প্রতিজ্ঞা করতে, অঙ্গীকার করছেন, তারপরে আপনি বলবেন যে না এটা বিশ্বাস করি না, আপনি থট পুলিশিং করছেন। তো আপনার থট পুলিশিং করতে পারেন না তো আপনি। ধন্যবাদ অসংখ্য। যদি ব্যারিস্টার শাহরিয়ার, একটু অন্য প্রসঙ্গের প্রশ্ন, সেটা হচ্ছে
জামায়াত এবার সংসদে যে নির্বাচনগুলোতে প্রচুর ভোট পেয়েছে, এটা সবাই স্বীকার করে। কিন্তু একটি কথা বারবার কেউ বারবার বলছে যে ৭১ প্রশ্নে জামায়াত যদি এখনো যদি পরিষ্কার কিছু দিতে পারতো আগামী বা এই গত সংসদে হয়তো আরো বেশি ভোট পেত। এই বিএনপি ৭১ যে জামাত ৭১ প্রশ্নে পরিষ্কার কোনো ধারণা দিতে পেরেছে বলে মনে হয়? তার আগে আপনার একটু ভাইয়ের ওই কথাটাকে একটু আমার একটু বোধহয় অ্যাড করার আছে। সেটা জি, হচ্ছে অ্যাড করে বলেন, আপনার সমস্যা নেই। একটা বই আছে, সেই বইটার নাম হচ্ছে বাংলাদেশ রিফ্লেকশন অন দ্য ওয়াটার, জেমস ডি নোভাক। ওটা আবার বাংলায় হয়েছে, যার নাম বাংলাদেশ জলে যার প্রতিবিম্ব। এই বইটার ২৩৮ নম্বর পাতার আমি ৩টা লাইন একটু পড়ে শুনে আপনাকে। শেখ মুজিব হয়ে ওঠেন বাংলাদেশের বাকশালের এক আতঙ্কজনক ডিকটেটর, এবং তার ৫ মাস পর জুন ১৯৭৫-এ সাম্যবাদী ইন্দিরা গান্ধী হয়ে ওঠেন ভারতের ডিকটেটর। পাকিস্তানিরা যে হুঁশিয়ারি উচ্চারণ করে এসেছিলেন, অর্থাৎ বাংলাদেশ হজম হয়ে যাবে ভারতের পেটে, শব্দটা দেখেন, বাংলাদেশ হজম হয়ে যাবে ভারতের পেটে, তা অনন্ত সাধারণ মানুষের সামনে জল জল মান সত্য রূপে প্রতিষ্ঠিত হয়। দেখেন ওই ডাক্তার, সত্য মানে প্রতিষ্ঠিত হয়। সো এই কথাটা এই কারণে আপনি যে প্রশ্নের সাথে প্রশ্ন করছেন, তার সাথে জেমস ডে নোভাক এই বইটা সমস্ত অ্যাম্বাসেডর যারা আসেন তাদেরকে পড়ানো হয়। আর ভাইয়ের যে কথা বললেন ইন্ডিয়া হয়ে যাবে কেন, ভাই বললেন যে ইন্ডিয়ান এখানে ছিল কি ছিল না। শোনেন, কিছু প্রশ্নের উত্তর সহজভাবে দিতে হবে। আমার এখানে অনুপ চেটিয়া জেলে ছিল, তারপর যখন বন্দি এক্সচেঞ্জ হয় তখন কিন্তু অনুপ চেটিয়াকে জেল থেকে দেওয়া হয়েছে। অনুপ চেটিয়া কিন্তু গুলশানে থাকতে পারেনি। সো আপনি কোন অবস্থায় একটা দেশে কি স্ট্যাটাসে, আপনি রাজনৈতিক আশ্রয়ও নেননি, তাহলে কি স্ট্যাটাসে আপনি জেলের বাইরে থাকলেন? কি স্ট্যাটাস? যদি মামলা থাকে তাহলে আপনাকে জেলে থাকতে হবে, আর মামলা না থাকলে ওই দেশের কি, আপনি যদি বৈধ নাগরিক না হন তাহলে আপনাকে কি হবে, রাজনৈতিক অ্যাসাইলাম নিতে হবে। এর দুটার বাইরে তো কিছু থাকবে না। তাহলে ভাই যেভাবে ইন্ডিয়ার কথা বললে, ইন্ডিয়া এখনও আছে। শোন, আমি এর আগেও বলছি, চ্যালেঞ্জার রক্ষী বাহিনীর মধ্যে যেমন ইন্ডিয়ান ছিল, ইন্ডিয়ানরা এই দেশে ইলিগালি কাজ করছে, এটা যদি ভাই যদি অস্বীকার করে, কারণ ইন্ডিয়ায় নিজে তার বাৎসরিক ইয়াতে দিচ্ছে সবচেয়ে বেশি হাইয়েস্ট রিমিটেজ বাংলাদেশ থেকে নিয়ে গেছে। তার মানে কি, বাংলাদেশে কি, আর আমি বিমানের লয়ার ছিলাম, বিমানে যে দেখে আমি চ্যালেঞ্জ করে বললাম, বিমানের পুরা সিএফও, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এক ইন্ডিয়ান। আমি যে অবাক হয়েছি, ইন্ডিয়ান কি জন্যে, আমাদের দেশে চার্টার অ্যাকাউন্টেন্ট নাই? বললো না ভাই, এই উপরের এই 4টা পোস্ট ইন্ডিয়া ছাড়া অন্য কাউকে দেওয়া যাবে না। আপনি জানেন এই অবস্থা ছিল হাসিনার সময়, এবং আমি তো বললাম যে আমি এই চ্যালেঞ্জ দিলাম যে যা দেখেন ওই সময় কিভাবে এই লোকগুলো তাদের সেখানে ছিল। তাহলে পরে যদি ভাই বলে যে না ইন্ডিয়ান ছিল না, কিছু করার নাই। দ্বিতীয় কথা শোনেন, ভারতের বিরোধিতা করা, ভারতের সাথে ইনসাফ ভিত্তিক সম্পর্ক চাই, নেইবার তো চেঞ্জ করতে পারবো না, কিন্তু ভারতের আধিপত্য মেনে ভারতের কাছে কি আমরা হায়দ্রাবাদ বা সিকিম হয়ে যাব? না। আর ৭১ প্রশ্নে একটা বারবার বলছি, ৭১ প্রশ্নে বাংলাদেশ জামাত ইসলামের ২৫শে মার্চের পরে যে ভূমিকা ছিল সেটা রাজনৈতিক ভুল ছিল, এবং সেই রাজনৈতিক ভুলের কারণেই কি হয়েছে, আপনি একটা জিনিস দেখেন, আমি এই সুযোগে এটা একটু দেখায় দিই। এই দেখেন, একটা অ্যাক্ট পাস করছে কিন্তু সেদিন পার্লামেন্টে, একটা অ্যাক্ট পাস করছে ২০১৮ সালে হাসিনা যে মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধার যে ডেফিনেশন ২০১৮ সালে চেঞ্জ করছিল, এই বীর মুক্তিযোদ্ধার ডেফিনেশন, সেটা কিন্তু আবার সেদিন চেঞ্জ করছে, করে এখানে মুসলিম লীগ থেকে অন্য 3টা নিয়ে আসছে, যেটা একবারে একটা মিথ্যা। কেন মিথ্যা বললাম দেখেন, এই অর্ডারটার নাম হচ্ছে বাংলাদেশ ফ্রিডম ফাইটার ওয়েলফেয়ার অর্ডিন্যান্স। এখানে ফ্রিডম ফাইটারের যে ডেফিনেশন দেওয়া আছে তার মধ্যে জামাত ইসলাম কারো নাম দেওয়া নেই, কারো নাম দেওয়া নেই। প্রথম কথা হলো যে আপনি জাতিকে ভাগ করবেন। আমরা কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কেন বললাম যে ভাইয়ের একটা কথা আমি ফিরে যাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেদিন মারা গেছেন তার জানাজায় মানিক মিয়া এভিনিউতে লোক কেন দেওয়া যায়নি? কারণ উনি বিভাজন চাননি। উনি কি চাননি? বিভাজন চাননি। বিভাজনের যে রাজনীতি শেখ সাহেব করে গেছেন, একটা জিনিস আপনাকে বলি, শেখ সাহেব বঙ্গবন্ধু থাকতেন যদি সেই বিভাজনের রাজনীতি না করতেন, তিনি যদি ইসলামকে সরাসরি মূল উৎপাটন করতে না চাইতেন। আর বললেন না জিয়াউর রহমানের শাসনকাল কতটুকুন ভাই, ৭৯ সাল থেকে ৮১, এই একটুকুন সময় উনি কি করে গেলেন যে মানুষের হৃদয়ে স্থান পাইলেন। উনি আল্লাহকে, বিসমিল্লাহকে থেকে শুরু করে ইসলামের যেগুলো বিধান, কোন জিনিসটা, এবং এটাই বিষয় তো বাংলাদেশের একটা লোক খুঁজে পাওয়া যাবে না ওনার সততা নিয়ে। আজকে যত শাসক আছে বাংলাদেশে একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা হচ্ছে
কি ডাউটেবল। সো একজন লোকের সৎ, আমরা তো আজকে কি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে চাচ্ছি, সৎ মানুষকে মানুষ 2 বছরের শাসন আমলে ধারণ করলো, যারই ফল তো আজকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান পাচ্ছে। জি। ওই জিনিসটা আর কি ছিল? ভারতীয় আধিপত্যবাদ বিরোধী। তাহলে ভারত বিরোধী ছিল কি প্রেসিডেন্ট জিয়া রহমান? এই ভারতীয় আধিপত্যবাদই তো তাকে মেরে ফেলছে। সেই জন্য তো আজ পর্যন্ত কি কোনো রিপোর্ট বেরোছে জিয়া রহমান হত্যাকাণ্ড নিয়ে? না। আমি অসংখ্য ধন্যবাদ, আমার হাতে সময় নেই, যদি আপনি না, 1 মিনিট কিছু বলতে চান। আমি 1 মিনিটে বলছি, সেটা হচ্ছে যে দিল্লি না ঢাকা, আমি যখন আমি রাষ্ট্রের দায়িত্বে থাকি, 18 কোটি মানুষের দায়িত্বে থাকি, তখন আমাকে বলতে হবে ঢাকা না, আমাকে বলতে হবে ন্যায্যতা সমতা, ন্যায্যতা সমতা। তো আমি মনে করি যে দিল্লির সাথে বাংলাদেশের যে সম্পর্কটা হবে, সেই সম্পর্কটা ব্যবসা হোক, বাণিজ্য হোক, অর্থনীতি হোক, রাজনীতি হোক, পানি হোক, সমস্ত কিছুতে আমি ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে বাংলাদেশ, ঢাকা এবং দিল্লির সম্পর্কটা হবে। এবং আমি আপনার বলেছি যে জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান, যার শরীরে দেশ যে শহীদ জিয়াউর রহমানের রক্ত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত প্রবাহমান, সে বাংলাদেশের জনগণের স্বার্থের সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করবে না। ধন্যবাদ।